নমস্কার, দেখছেন চারটে চারদিক। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আরজি কর নিয়ে সিবিআই তদন্তে প্রথম দিন। আরজি করে গিয়েছে সিবিআই এর টিম। এর আগে উচ্চ পর্যায়ের বৈঠক করে নিয়েছে সিবিআই আধিকারিকরা। বৈঠক করে সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ পুলিশের থেকে ধৃত সঞ্জয় রায়কে তারা ইতিমধ্যে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে ঘটনার রাতে ইমার্জেন্সি বিল্ডিং এ কারা ছিলেন তালিকা তৈরি করেছে সিবিআই। এইসবই সূত্র মারফত জানতে পারছি আমরা। তালিকায় যেমন চিকিৎসক রয়েছেন নার্স, নিরাপত্তা রক্ষীরাও, আউটপোস্টের পুলিশ কর্মীদের নামও থাকবে এই তালিকায়, এমনটাই জানা যাচ্ছে। আরজি করের ঘটনার সিবিআই তদন্ত ইতিমধ্যেই সিবিআই এর একটি টিম তারা চলে গিয়েছে আরজি কর হাসপাতালে। তাদের সঙ্গে ফরেনসিক বিশেষজ্ঞ রয়েছেন। হাসপাতালের নার্স, চিকিৎসক, আউটপোস্টের কর্মীরা প্রত্যেকেই কিন্তু তাদের তালিকায় রয়েছেন, যাদেরকে তারা জিজ্ঞাসাবাদ করতে পারেন। এবং এদের ওই দিন রাতে, ঘটনার দিন রাতে কারা কারা ছিলেন তাদের একটা তালিকা তৈরি করেছে সিবিআই। আজকেই সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে এই ঘটনার একমাত্র ধৃত সঞ্জয় রায়কে। এবং সমস্ত নথি এখনো পর্যন্ত কলকাতা পুলিশ যা তদন্ত করেছিল গতকাল পর্যন্ত, সেই সমস্ত নথি, সিসিটিভি ফুটেজ সবকিছু সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। গতকালই কলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত নেয় যে আরজি করের ঘটনায় তদন্ত করবে সিবিআই। গতকাল আদালত চত্বরেই কিন্তু সিবিআইয়ের হাতে, ইনফ্যাক্ট এজলাসেই সিবিআইয়ের হাতে কেস ডায়েরি তুলে দেওয়া হয়েছিল। এবং আদালতের তত্ত্বাবধানেই, নজরদারিতেই কিন্তু এই সিবিআই তদন্ত শুরু হয়ে গিয়েছে গতকাল থেকেই। সিবিআই তদন্তে নেমে পড়েছে। আজকে দিল্লি থেকে এসেছে বিশেষ টিম। আরজি কর হাসপাতাল চত্বর থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে আরজি কর হাসপাতালে ঠিক কোথায় রয়েছেন, কোন কোন বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন? দেখো ঋষিকেশ, যে সিবিআইয়ের প্রায় 12 সদস্যের একটা প্রতিনিধি দল তারা প্রবেশ করেছেন এবং সেখানে কিন্তু বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের অফিসার রয়েছেন। এবং তাদের যে 12 জন প্রবেশ করেছেন তার মধ্যে 2 জন রয়েছেন সিঁড়ির সামনে, এবং যে লিফট রয়েছে সেই লিফটের সামনে তারা রয়েছেন। এবং বাকি যে 10 জন রয়েছেন তারা কিন্তু 3টে তলাতে ভাগ করে তারা গেছেন। এবং ফরেনসিক বিশেষজ্ঞ যারা যিনি রয়েছেন তিনিও কিন্তু একেবারে যে 3 তলায় যে জায়গায় ঘটনা ঘটেছিল সেই জায়গাতে পৌঁছেছেন। এবং ফরেনসিক বিশেষজ্ঞের পাশাপাশি একজন ফরেনসিক মেডিসিনের ডাক্তার রয়েছেন এবং 2 জন মহিলা অফিসার রয়েছেন। সেই আধিকারিকরা ইতিমধ্যেই কিন্তু একেবারে ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং সেখানের বেশ কিছু তথ্য তারা সংগ্রহ করছেন। এবং ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা তারা ইতিমধ্যেই সংগ্রহ করেছেন এবং নমুনা সংগ্রহের জন্য বিশেষ কিছু জিনিসপত্র তারা নিয়ে প্রবেশ করেছেন। এবং সেই জায়গাতেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেখানে তাদের কাছে ভিডিও ফটোগ্রাফির জন্য যেমন ব্যবস্থা রয়েছে, স্টিল ফটোগ্রাফির জন্য ব্যবস্থা রয়েছে। অর্থাৎ একেবারে উচ্চ পর্যায়ের যে টিম প্রবেশ করেছে তারা কিন্তু একেবারে একটা 12 জনের সদস্যের টিম তারা প্রবেশ করেছেন। একেবারে এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন সুবীর দাস যে ছবি দেখাচ্ছে, একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এবং আরজি কর হাসপাতালের যে ছবি গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল সেই ছবির বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। এখানে যেমন মুমূর্ষু রোগীরা ফেরত যাচ্ছিলেন, সেই জায়গাতে আধিকারিকরা আসার পরে ছাত্রছাত্রীরা কিন্তু তাদের যে আন্দোলনের ঝাঁজ, সেই ঝাঁজ বাড়িয়েছেন। এবং তাদের যখন তারা এই আধিকারিকরা প্রবেশ করছিলেন তাদের কাছে একটাই দাবি ছিল, ওয়ে অ্যান্ড জাস্টিস, আমরা অতি দ্রুতই বিচার চাই। এবং তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রাজ্যে যে 29টি কেসের মামলার সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছিল তার মধ্যে কোনো কেসই তারা সমাধান করতে পারেননি। সেই জায়গাতে আজকের এই 30 নম্বর কেস তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই মতোই তারা কিন্তু এই কেসটিকে দেখছেন। কারণ ইতিমধ্যেই সমাজের বিভিন্ন স্তর থেকে যেরকম দাবি উঠছে, শুধুমাত্র এই রাজ্যে নয় ভারতবর্ষ জুড়ে যেভাবে আন্দোলন হচ্ছে, একজন পড়ুয়া ছাত্রীর যে মৃত্যু হয়েছে সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি। এবং কিন্তু হাসপাতালের বেশ কয়েকজন কর্তৃপক্ষকেও কিন্তু এই মুহূর্তে তাদের 3 তলায় ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে আধিকারিকরা তাদের সঙ্গে কথা বলছেন। অর্থাৎ ধাপে ধাপে তুমি থাকো আমাদের সঙ্গে আর এক প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন। রিয়া, যেটা জানতে চাইবো তোমার কাছ থেকে, এই যে আরজি করের ঘটনা ইতিমধ্যে হাসপাতালে পৌঁছে গিয়েছেন সিবিআইয়ের বিশেষ টিম, ফরেনসিক বিশেষজ্ঞরাও রয়েছেন। আজকে মূলত তারা কোন কোন বিষয়গুলোর দিকে জোর দিচ্ছেন, কাউকে কি জিজ্ঞাসাবাদ করতে পারেন হাসপাতালে, সিবিআই সূত্রে কি জানতে পারছো তুমি? একদম
একদমই দেখো কিছুক্ষণ আগে সিবিআই টিম তারা সিএফএসএল কে সঙ্গে নিয়ে সায়েন্টিফিক ডিপার্টমেন্টকে সঙ্গে নিয়ে কিন্তু তারা প্রবেশ করেছে, এমার্জেন্সি দিয়ে প্রবেশ করেছে। এখান দিয়ে কিন্তু সেই 4 তলা যেটা কিনা প্লেস অফ অকারেন্স সেখানে যাবেন এবং সেখানে তারা এই ঘটনাস্থল তারা পরীক্ষা করবেন। যেটা বারবার বলছিলাম যে দিল্লি থেকে যে স্পেশাল টিম এসেছে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের, সেই টিম ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন, যেখানে একজন জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার রয়েছে, ডিআইজি পদমর্যাদার অফিসার রয়েছে সিবিআই এর, তারা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন এই এমার্জেন্সি বিল্ডিং এর যার 4 তলায় তারা যাবেন এবং সেখানেই তারা কিন্তু এই যে পিও অর্থাৎ প্লেস অফ অকারেন্স সেটা পরীক্ষা করে দেখবেন। এবং যেটা বারবার বলা হচ্ছিল যে একাধিক লিস্ট তৈরি হচ্ছে, অর্থাৎ যে লিস্ট তৈরি হচ্ছে সেই লিস্টের মধ্যে কিন্তু কে অর্থাৎ এই 4 তলায় ঠিক কারা কারা সেদিনকে ছিলেন, শুধু 4 তলা বলে নয়, গোটা এমার্জেন্সি বিল্ডিং এ কারা কর্মরত ছিলেন বা অন ডিউটিতে ছিলেন, সেই পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। এবং যে লিস্ট তৈরি হচ্ছে সেই লিস্টে শুধু এই এমার্জেন্সি বিল্ডিং এ যারা ছিলেন অন ডিউটি অফিসার এই নয়, একদম অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থেকে আরম্ভ করে ওখানে কারা কারা ছিলেন এবং কিন্তু কোনো স্কোপই ছাড়ছেন না সিবিআই। তোমাকে জানিয়ে রাখবো যে সিবিআই এর তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই অ্যাডমিনিস্ট্রেটিভকে একটি মেল করা হয়েছে, যেই মেলে বলা হয়েছে যে যেদিন ঘটনাটি ঘটেছিল তার 24 ঘন্টা পরে এবং তার 24 ঘন্টার আগে সিসিটিভি দিতে, যদিও কলকাতা পুলিশের তরফ থেকে যেসব জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে সমস্তটা দিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা জানি যে গত 40 দিনের সিসিটিভি সংরক্ষণ করেন আরজি কর হাসপাতাল, 40 দিন অবধি, অর্থাৎ গত 40 দিনের সিসিটিভি ফুটেজও কিন্তু সিবিআই খতিয়ে দেখবে। কিন্তু তার আগে পরের ঘটনার পরের 24 ঘন্টা এবং ঘটনার আগের 24 ঘন্টার যে সিসিটিভি সেটা তারা থরলি চেক করবে, কারণ এই যে বিল্ডিং সেই বিল্ডিং এ কারা কারা কর্মরত ছিলেন, সেই সময় অন ডিউটিতে কারা কারা ছিলেন, শুধু 8টা থেকে যখন ঘটনাটা ঘটেছে সেই অবধি বা তার পরে অবধি নয়, একদম আগে থেকে। বারবার যেটা বলছি যে 24 ঘন্টা আগে এবং 24 ঘন্টা পরে কারা কারা ছিলেন সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হবে সিবিআই এর তরফ থেকে। এবং আরো একটি বিষয় যেটা বারংবার বলা হচ্ছিল যে এই যে অভিযুক্ত সঞ্জয় রায়, সে কি প্রথমেই এসে এই 4টের সময় যে টাইম দেখা গিয়েছিল সিসিটিভিতে, সেই 4টের সময় এসেই কি পুরো সে এই বিল্ডিং এ ঢোকে এবং এই বিল্ডিং থেকে সোজা সে 4 তলায় চলে যায়, সেখান থেকে সেমিনার হল, নাকি এর আগে আর কোথাও গিয়েছিল, নাকি এই যে তরুণী তার সঙ্গে কি কোনো রকম তার পূর্ব রাগ ছিল সেই কারণের জন্য আগে থেকে টার্গেট ছিল? এই যে একাধিক যে ইতিমধ্যে মিসিং লিঙ্ক গুলো রয়েছে সেগুলোই খোঁজার চেষ্টা করছে সিবিআই। আরেকটা বিষয় জানতে চাইবো, এই জায়গাতে যে সিবিআই আধিকারিকরা তারা আরজি কর হাসপাতালে গিয়েছেন এবং তারা হাসপাতালে অর্থাৎ যেই জায়গায় ঘটনা ঘটেছে সেই সেমিনার হলে যাচ্ছেন যেমনটা তুমি বললে, কিন্তু আজকেই তো সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে এই ঘটনায় এখনো পর্যন্ত একমাত্র ধৃত এই সঞ্জয় রায়কে। তারা কি প্রাথমিক কোনো জিজ্ঞাসাবাদ করেছেন এই ধৃতকে? দেখো ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো যে সঞ্জয়কে যখন যেই সময় তাকে হ্যান্ডওভার করেছে কলকাতা পুলিশের তরফ থেকে, আমরা দেখেছিলাম যে তারা সোজা পৌঁছে গিয়েছিল সিজিওতে এবং সিজিওতে গিয়ে সঞ্জয়কে শুধু নয় তার সঙ্গে যাবতীয় ডকুমেন্ট যা যা বাজেয়াপ্ত হয়েছে সমস্ত কিছু কিন্তু হ্যান্ডওভার করা হয়েছিল সিবিআই এর হাতে। এবং তারপরে যেটা দেখা গেল সিবিআই এর তরফ থেকে সেই অ্যাকিউজডকে নিয়ে তাদের প্রোটোকল অনুযায়ী কোনো এজেন্সি থেকে যখন হ্যান্ডওভার নিচ্ছে একজন অ্যাকিউজডকে, তাকে কিন্তু মেডিকেল চেক আপ করাতে হয় এবং সেই কারণের জন্যই সঞ্জয়কে নিয়ে তারা বেরিয়েছিল। এবং সেখানেও গিয়ে কিন্তু যেটা দেখা যায় যে একাধিক হসপিটাল তাদেরকে ফিরিয়ে দিয়েছে, যেটা কিনা সেন্ট্রালের হসপিটাল অবধি তাকে ফিরিয়ে দিয়েছে, মেডিকেল চেক আপ করতে দেয়নি। এবং এই যে টানাপোড়েন চলছে, এই টানাপোড়েন আজকে যাওয়ার পরেই কিন্তু তারপরেই সঞ্জয়কে তাকে থরলি জিজ্ঞাসাবাদ করা হবে, সেটা কিন্তু সিবিআই এর তরফ থেকে জানা যাচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে একজন জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার সেখানে থাকবেন, ডিআইজি পদমর্যাদার অফিসাররা সেখানে থাকবেন, তাদের সকলের উপস্থিতিতে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ প্রধান যে প্রশ্ন যেটা উঠছে যে এই সিভিক
কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার, তার এতটা বাড়ন্ত, সে 4টের সময় একটা সরকারি হাসপাতালে উঠে গেল, এত সিকিউরিটি থাকা সত্ত্বেও কি করে সিকিউরিটি চোখ এড়িয়ে সে সেই জায়গায় পৌঁছে গেল, এবং সে জানলোই বা কি করে। এই একাধিক যে প্রশ্ন উঠছে, সেই সমস্ত মিসিং লিঙ্ক বা প্রশ্নের উত্তর সেগুলো খোঁজার চেষ্টা করবে। রিয়া, থাকো তুমি আমাদের সঙ্গে। দেবজ্যোতি রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের আর এক প্রতিনিধি হাসপাতাল চত্বর থেকে রয়েছেন, আরজিকর হাসপাতাল চত্বর থেকে। দেবজ্যোতি, সিবিআই তারা তদন্ত করছে, সিবিআই এর যে টিম তারা ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছে গিয়েছেন। ঘটনাস্থল অর্থাৎ যেই সেমিনার হল যেখানে এই খুন হয়েছিল বলে বলা হচ্ছে সেখানে তারা গিয়েছেন। এর পাশাপাশি তো আন্দোলনও চলছে, ছাত্রছাত্রীরা বা যারা জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলন জারি রেখেছেন। এই যে সিবিআই তদন্ত চলছে, সিবিআই আধিকারিকরা যাচ্ছেন, এই বিষয়গুলোকে তাদের কোনো রিয়াকশন কিছু কি আছে? যখন সিবিআই আধিকারিকরা প্রবেশ করছিল আরজিকর হাসপাতালের এমার্জেন্সি দিয়ে, তখন কিন্তু যারা ডাক্তারি পড়ুয়া ছাত্রী রয়েছেন, যারা ডাক্তারবাবুরা রয়েছেন, তারা কিন্তু তাদের যে বিক্ষোভ, তাদের যে স্লোগান বেশ কিছুটা বেড়েছিল। তারা কিন্তু সিবিআই আধিকারিকদের উদ্দেশ্য করে যেটা বলছিলেন, উই ওয়ান্ট জাস্টিস, তারা বিচার চান, এবং সেই মতোই কিন্তু তারা দাবি করছিলেন। সেই আবহেতেই তারা কিন্তু এমার্জেন্সিতে তারা প্রবেশ করলেন। একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তারা প্রবেশ করেছেন। যে 12 জন আধিকারিক রয়েছেন তার মধ্যে 2 জন আধিকারিক নিচে রয়েছেন, একতলাতে 3 জন আধিকারিক রয়েছেন। বাকি যারা আধিকারিকরা ছিলেন তারা কিন্তু ওপরে গেছেন একেবারে যে ঘটনাস্থল, এবং সেখান থেকে যে রুমগুলি রয়েছে যেখানেতে পেশেন্ট ভর্তি থাকে সেই জায়গা পর্যন্ত তারা ঘুরে দেখছেন, এবং পুরোপুরি বিভিন্ন জায়গায় ভিডিও ফটোগ্রাফিও তারা করছেন। অর্থাৎ তারা কিন্তু নমুনা সংগ্রহ তারা শুরু করে দিয়েছেন, এবং তাদের সঙ্গে ফরেনসিক বিশেষজ্ঞ যেমন রয়েছেন, একজন ফরেনসিক মেডিসিনের ডাক্তার কলকাতার প্রতিষ্ঠিত, তাকেও কিন্তু তারা এখানে নিয়ে এসেছেন। এছাড়াও হাসপাতালে যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সকলের সঙ্গে তারা কথা বলেছেন, তাদের কিন্তু ভিতরে ডেকে নিয়েছেন, এবং সেখানে বেশ কিছু তথ্য যে তথ্য সিসিটিভি ফুটেজ পুলিশের কাছ থেকে তারা উদ্ধার করেছিল তাতে তারা সন্তুষ্ট নয়। তারা ঘটনার যে ক্রম বা ঘটনার সময় থেকে গত 24 ঘন্টা এবং আগামী 24 ঘন্টা, অর্থাৎ যে সময় ঘটেছিল তার আগের 24 ঘন্টা এবং পরের 24 ঘন্টার এখানের সিসিটিভি ফুটেজ চেয়েছেন, এবং কোন কোন চিকিৎসক সেখানে দায়িত্ব ছিলেন। আরেকটা বিষয় জানতে চাইবো তোমার কাছ থেকে, এই যে গত কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে তদন্তকারীদের যাতায়াত, কর্মবিরতি, একাধিক বিষয় ঘটে চলেছে। আজকে সিবিআই আধিকারিকরা এসেছেন, আউটডোর বন্ধ রাখার কথা জানিয়েছেন চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতে রয়েছেন। হাসপাতালে চিকিৎসা পরিষেবা এবং যে এমার্জেন্সি দিয়ে ঢুকেছেন সিবিআই আধিকারিকরা, প্রচুর পুলিশ রয়েছে, চিকিৎসা পরিষেবা সেটার কি অবস্থা? চিকিৎসা পরিষেবা একেবারে ব্যাহত। নামমাত্র আউটডোরে কয়েকটা জায়গাতে চিকিৎসা হচ্ছে, এবং যে পেশেন্টগুলো ভর্তি রয়েছেন, অর্থাৎ রেসিডেন্সিয়াল যে পেশেন্ট রয়েছে যারা এখানে ভর্তি আছেন, তাদের চিকিৎসা হচ্ছে মূলত নার্সদের নির্ভর। নার্সরা কিন্তু সেই সংশ্লিষ্ট ডাক্তারদের সঙ্গে টেলিফোনে কথা বলছেন, এবং সেই মতোই তাদের ওষুধ দিচ্ছেন। অর্থাৎ ওয়ার্ডে যে ডাক্তাররা যাওয়া, সেই যাওয়া কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে, এবং যে রুটিন চেকআপের যে ব্যবস্থা, সেই চেকআপের ব্যবস্থাও বন্ধ হয়ে গেছে। এবং একটা হাসপাতালে পেশেন্ট যখন ভর্তি থাকে, প্রতিদিন তাদের জন্য ডাক্তারবাবুরা যান এবং তাদের টিম পরিদর্শন করেন, সেটাও কিন্তু গত 2 দিন ধরে বন্ধ হয়ে রয়েছে। এবং বেশ কিছু পেশেন্ট তারা কিন্তু হাসপাতাল থেকে স্থানান্তর করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন, অর্থাৎ বেসরকারি হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছেন। গত 2 দিন ধরে যে ছবি দেখা যাচ্ছিল এমার্জেন্সির সামনে, বহু পেশেন্ট ইন গেট দিয়ে ঢুকছেন, আউট গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন, এখন কিন্তু সেই পরিস্থিতিটা বদলেছে। কারণ এখানে কোনো পেশেন্টই আসছে না, কারণ পরিষ্কার করে জানেন যে রাজ্য যেভাবে ধর্মঘট বলাই যায় যে এই তদন্তের মাঝে পড়ে হাসপাতালে চিকিৎসা পরিষেবাও শিখে উঠেছে। দেবজ্যোতি এবং রিয়া, তোমরা দুজনেই পরিস্থিতির দিকে নজর রাখো, পরবর্তী সময় আবার তোমাদের সঙ্গে কথা হবে। কিন্তু আজকের একটা বিষয়, এক তো জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতিতে রয়েছেন বিভিন্ন হাসপাতালে, পাশাপাশি বিভিন্ন ডাক্তারি সংগঠনগুলো তারাও জানিয়ে দিয়েছে এই সরকারি বেসরকারি হাসপাতালের আউটডোর পরিষেবাও তারা বন্ধ রাখছেন সকাল 8টা থেকে বিকেল 8টে পর্যন্ত। ফলত এই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু খুব চিন্তার বিষয় যে এই চিকিৎসা পরিষেবা মানুষ পাবেন কোথায় গিয়ে, কোন জায়গায় যাবেন, সরকারি হাসপাতালে না বেসরকারি হাসপাতালে? চিকিৎসা পরিষেবা তো কোথাওই পাচ্ছেন না। ফলত এই একটা প্রশ্ন যেটা ঘুরপাক খাচ্ছে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসবো, সঙ্গে থাকবেন।
ফিরে এলাম বিরতির পর, দেখছেন 4টা দিক। জোকা ইএসআই হাসপাতালে চিকিৎসকদের বিক্ষোভ। সঞ্জয় রায়কে এই ঘটনায় অর্থাৎ আরজি করের ঘটনায় একমাত্র ধৃতকে আজকেই সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে এবং সিবিআই এই সঞ্জয় রায়কে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে গিয়েছিল জোকা ইএসআই হাসপাতালে, কিন্তু তার স্বাস্থ্য পরীক্ষা হয়নি। যেটা জানা যাচ্ছে যে সেনা হাসপাতালেও কিন্তু তার স্বাস্থ্য পরীক্ষা করানো যায়নি। জোকায় নিয়ে যেতে পারেনি সিবিআই, কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় ধৃত সঞ্জয়কে, কিন্তু সেখানেও যেটা জানা যাচ্ছে শেষ পাওয়া খবরে যে তার সেখানেও মেডিকেল হয়নি বলেই জানা যাচ্ছে। এই আরজি করের ঘটনায় একমাত্র ধৃত এখনো পর্যন্ত তাকে সিবিআইয়ের হাতে আজকেই তুলে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে, কিন্তু তার এখনো পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেনি সিবিআই আধিকারিকরা, কারণ তাকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি চিকিৎসকদের বিক্ষোভের জেরে। কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলো, কিন্তু সেখানেও নিয়ে যাওয়া হয়নি। প্রতিনিধি সুব্রজিৎ চক্রবর্তী রয়েছেন। সুব্রজিৎ, শেষমেশ কি এই আরজি করের ঘটনায় একমাত্র ধৃত সঞ্জয় রায়ের মেডিকেল করানো গেল, নাকি কোথাও এখনো পর্যন্ত তার মেডিকেল করানো যায়নি? দেখো, এখনো পর্যন্ত কিন্তু কোথাওই কিন্তু কোনো হাসপাতালেই তার মেডিকেল করানো হয়নি। যেটা জানা যাচ্ছে যে গতকালই কিন্তু হাইকোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছিল যে এই তদন্তভার সিবিআই গ্রহণ করবে এবং সেই মতোই সিবিআই সেই তদন্তভার গ্রহণ করে। তারপর কিন্তু আজ যেটা দেখা যায়, কলকাতায় যে পুলিশের সদর দপ্তর লালবাজার, সেখান থেকে কিন্তু তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় কলকাতা পুলিশের তরফ থেকে সিবিআইকে হস্তান্তর করার জন্য, এবং তারপরই কিন্তু তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসার কথা ছিল। সেই মতোই কিন্তু তাকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল স্বাস্থ্য পরীক্ষার জন্য। কিন্তু যেটা দেখা যায়, ঠিক তার আগেই জোকা ইএসআই হাসপাতালে চিকিৎসকরা তারা বিক্ষোভ দেখাতে থাকে। যদিও চিকিৎসকরা যেটা দাবি করে যে তারা এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন, এবং যাদের প্রশ্ন করা হয়েছিল যে সঞ্জয় রায়কে স্বাস্থ্য পরীক্ষার জন্য আনা হবে, সেই কারণেই কি তারা সেই বিক্ষোভ দেখাচ্ছে, কিন্তু তারা সেই জায়গায় বলে যে না, স্বাস্থ্য পরীক্ষায় তারা সব রকম সহযোগিতা করবে। যেহেতু এই ঘটনা ঘটেছে, এই যে হাড় হিম করা কাণ্ড, সেই কারণেই কিন্তু গোটা দেশ গোটা রাজ্যের যে বিক্ষোভ চিকিৎসকদের, সেই কারণেই তারা সেই বিক্ষোভ দেখাচ্ছে। এবং যেটা দেখা যায়, তারপরে কিন্তু বেহালা পর্যন্ত নিয়ে আসা হয় সঞ্জয় রায়কে, এবং তারপর বেহালা থেকে গাড়ি ঘুরিয়ে চলে যাওয়া হয় কমান্ড হাসপাতালে। এবং কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কমান্ড হাসপাতালে সেখানেও কিন্তু তার স্বাস্থ্য পরীক্ষা করা যায়নি, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। সেখান থেকে কিন্তু তাকে সরাসরি সিজিওর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সিবিআই তাকে কোন হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবে, এবং নাকি কোনো চিকিৎসককে সিজিও কমপ্লেক্সে নিয়ে এসে তার স্বাস্থ্য পরীক্ষা করানো হবে, সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। এখনো পর্যন্ত কিন্তু ধৃত যে সঞ্জয় রায়, এই ঘটনায় এখনো পর্যন্ত একমাত্র যে গ্রেফতার হয়েছে সঞ্জয় রায়, তাকে কিন্তু এখনো পর্যন্ত সিবিআই স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেনি। ধন্যবাদ সুব্রজিৎ। কথা বলছিলাম প্রতিনিধি সুব্রজিৎ চক্রবর্তী, এবং সুব্রজিৎ যেমনটা জানাচ্ছিল যে এখনো পর্যন্ত কিন্তু এই আরজি করের ঘটনায় মাত্র ধৃত সঞ্জয় রায়ের স্বাস্থ্য পরীক্ষায় করাতে পারেনি সিবিআই, কারণ জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানে চিকিৎসকদের বিক্ষোভ, ফলত সেই বিক্ষোভের জন্য সেখানে নিয়ে যাওয়া হয়নি। কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষমেশ সেখানেও নিয়ে যাওয়া হয়নি। এবং এরই এই আরজিকর ঘটনার প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি যে দিকে দিকেই কিন্তু এই প্রতিবাদ হচ্ছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল হচ্ছে। আপনারা সেই দেখতে পাচ্ছেন ছবি, বিজেপির ধিক্কার মিছিল আরজিকরের ঘটনার প্রতিবাদে। বিজেপির ধিক্কার মিছিলের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা টিভিতে। আজকে এমনিতেই আজ রাতে মহিলাদের পক্ষ থেকে সেখানে রাতের রাস্তা দখল করো 11:55 বিভিন্ন মোড়ে মোড়ে তারা মহিলারা জড়ো হবেন। তার আগে বিজেপির ধিক্কার মিছিল, সেই ছবি পাচ্ছেন আপনারা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির ধিক্কার মিছিল। আজকে বিধানসভাতেও বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ দেখানো হয়। বিধানসভার বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই প্রতিবাদ হয়। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির ধিক্কার মিছিল। বহু মহিলা এই মিছিলে সামিল হয়েছেন, ইনফ্যাক্ট মিছিলের নেতৃত্বেই রয়েছেন মহিলারা। আজকে কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু এক মিছিল হয় এই আরজিকর ঘটনার প্রতিবাদে। অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের পক্ষ থেকেও মিছিল হয়, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল বিজেপির। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির মিছিল, ধিক্কার মিছিল করছে বিজেপি।
পাশাপাশি কংগ্রেসের পক্ষ থেকেও মিছিল করা হয় আজকে এই ঘটনার প্রতিবাদে। অধীর রঞ্জন চৌধুরী নেতৃত্বে মিছিল হয় এবং বিজেপির এই যে মিছিল দেখতে পাচ্ছেন সেটা পুরোটাই মহিলাদের নেতৃত্বে এই মিছিল হচ্ছে। বিরাট মিছিল বিজেপির। বিধানসভাতেও কিন্তু বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ দেখানো হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। আরজি করে যেভাবে নৃশংসভাবে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয়েছে সেই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা রাজ্য, গোটা দেশ। চিকিৎসকরা কর্মবিরতিতে রয়েছেন, জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি আজকে আউটডোর বন্ধের ডাক দিয়েছিল চিকিৎসকদের সংগঠনগুলো। এবার বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু প্রতিবাদে সোচ্চার হয়েছেন। পথে বিজেপি, তাদের ধিক্কার মিছিলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পথে রয়েছে কংগ্রেসও, অধীর চৌধুরীর নেতৃত্বে সেই মিছিলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এখন সময় আরো একটা বিরতির, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকবো। বিরতির পর আরজি করের ঘটনা নিয়ে মুখ খুললেন রাজ্যপাল। রাজ্য, দেশ, মানবিকতার কাছে এটা লজ্জা। বাংলায় এটাই প্রথম নয়, আগেও রাস্তায় নারীর ওপর হিংসা হয়েছে। কবিগুরু বলেছেন চিত্ত জেতা ভয় শূন্য। এটা কি সেই বাংলা? প্রশ্ন সিভি আনন্দ বোসের। আরজি করের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার বক্তব্য যে আরজি করের ঘটনা বাংলা, দেশের কাছে, মানবিকতার কাছে লজ্জা। বাংলায় এটাই প্রথম নয়, আগেও রাস্তায় নারীর ওপর হিংসার ঘটনা ঘটেছে। কবিগুরু বলেছেন চিত্ত জেতা ভয় শূন্য। এটাই কি সেই বাংলা? এমন প্রশ্ন তুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আরজি করের ঘটনা নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার বক্তব্য যে কবিগুরু বলেছেন যে চিত্ত জেতা ভয় শূন্য, এটাই কি সেই বাংলা? তার বক্তব্য যে আরজি করের ঘটনা দেশ, মানবিকতার কাছে লজ্জা। কি বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, শুনুন। A shame to the entire Bengal, a shame to India, shame to humanity. The cold hands of death has removed from our midst living, vibrant, dynamic personality to a young girl who is a sister, who is a daughter to all of us. India has to rise. Bengal has to see reason. This is not the first time. In the recent past, we saw the atrocities on women on the streets, disrobing of a woman on the street, flogging on the street, public flogging, kangaroo court. All these are repeatedly happening in the state of Bengal. Is this the state? Is this a place where Kobiguru Rabindranath Tagore said, where the mind is without fear and the head is held high? Chitta jata bhai shunno, ucho jata shir. Is this the Bengal that we see now? There should be concerted action by everybody against these atrocities. This has to end. Government has to take the responsibility for maintenance of law and order. Society has to come in unison all over India. We see that this effort has started. This shall not end. We should be able to make Bengal, India, a safer place for the women to live in. That is a great task. If we miss the bus now, we will not get it again. আরজি করের ঘটনা নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার বক্তব্য যে আরজি করের ঘটনা বাংলা, দেশ, মানবিকতার কাছে লজ্জা এবং বাংলাতে এই প্রথম নয়, এর আগেও বাংলার রাস্তায় হিংসার শিকার হয়েছেন মহিলারা। এমনই বক্তব্য রাজ্যপালের। তার আরো বক্তব্য যে এটাই কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা? আরজি করে যে নারকীয় হত্যার ঘটনা ঘটেছে, এক জুনিয়র তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা, সেই ঘটনায় সোচ্চার হয়েছে সমাজের বিভিন্ন অংশের মানুষজন। প্রতিবাদ করছেন চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতে রয়েছেন রাজ্যের সমস্ত হাসপাতালগুলোতে, সরকারি হাসপাতালগুলোতে, এমনকি সরকারি বেসরকারি হাসপাতালে আউটডোর পরিষেবাও বন্ধ রেখেছেন চিকিৎসকরা। দেশের বিভিন্ন প্রান্তে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস কি বলেছেন আরো একবার শুনুন। A shame to the entire Bengal,
a shame to India, shame to humanity. The cold hands of death has removed from our midst living, vibrant and dynamic personality to a young girl who is a sister, who is a daughter to all of us. India has to rise. Bengal has to see reason. This is not the first time. In the recent past, we saw the atrocities on women on the streets, disrobing of a woman on the street, flogging on the street, public flogging, kangaroo court. All these are repeatedly happening in the state of Bengal. Is this the state? Is this a place where Kabiguru Rabindranath Tagore said, where the mind is without fear and the head is held high? Chitta jata bhai shunno, ucho jata shir. Is this the Bengal that we see now? There should be concerted action by everybody against these atrocities. This has to end. Government has to take the responsibility for maintenance of law and order. Society has to come in unison all over India. We see that this effort has started. This shall not end. We should be able to make Bengal, India, a safer place for the women to live in. That is a great task. If we miss the bus now, we will not get it again. আরজিকর কাণ্ডে সরব রাহুল গান্ধী। কলকাতার চিকিৎসক পড়ুয়া খুনের ঘটনায় স্তব্ধ দেশ। মেডিকেল কলেজের নিরাপদ নন চিকিৎসকরা নির্ভয়া মামলার পর কঠোর আইন তৈরি হয়। আইন তৈরি হলেও কেন অপরাধ বন্ধ করতে ব্যর্থ? আমি নির্যাতিতার পরিবারের পাশে আছি, তাদের ন্যায় বিচার পাওয়া উচিত। অপরাধীদের এমন শাস্তি হোক যা দৃষ্টান্ত তৈরি করে, এমনই পোস্ট করেছেন রাহুল গান্ধী। আরজিকরের ঘটনায় সরব হয়েছেন রাহুল গান্ধী। এবার তিনি পোস্ট করে লিখেছেন যে তিনি পরিবারের পাশে আছেন, নির্যাতিতার পরিবারের পাশে রয়েছেন তিনি। এই নিয়ে কথা বলবো। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন। সত্য, রাহুল গান্ধী যে পোস্ট করেছেন এবং এই আরজিকরের ঘটনার প্রতিবাদে তিনিও সরব হয়েছেন। এর আগে আমরা দেখেছিলাম প্রিয়াঙ্কা গান্ধী, তিনিও একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। অর্থাৎ কোথাও গিয়ে বিজেপির পক্ষ থেকে যে বলা হচ্ছিল যে ইন্ডিয়া জোট শরিকরা এই ঘটনায় কেন চুপ, কিন্তু আখেরে দেখা যাচ্ছে যে আসলে যে তারাও কিন্তু এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। একেবারেই তাই। দেখো, এর আগেও আমরা দেখেছি যে প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রা তিনি যেরকম আরজিকরের এই ঘটনা নিয়ে তারা প্রতিবাদ জানিয়েছিলেন এক্স হ্যান্ডেলে, সেই প্রতিবাদে তিনি বলেছিলেন যে রাজ্য সরকারকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এবং বিশেষ করে মহিলাদের সম্মান, তাদের সুরক্ষার প্রশ্নটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে একজন মহিলা তার কর্মস্থলে কিভাবে এই ধরনের ঘটনার সম্মুখীন হন তা নিয়ে কিন্তু এর আগে প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রা তার এক্স হ্যান্ডেলে পোস্টে জানিয়েছিলেন। এবার রাহুল গান্ধীও তার এক্স হ্যান্ডেলে যে পোস্ট, সেখানেও কিন্তু তিনি একই রকম ভাবে সরব হয়েছেন, হাথরসের ঘটনা উল্লেখ করেছেন এবং সেইখানেও ঘটনা এবং তারপরে বিভিন্ন জায়গায় গোটা দেশের কাছে কিন্তু এই ধরনের ঘটনা যথেষ্ট নিন্দনীয় এবং তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাহুল গান্ধী। তিনি মনে করছেন যে মহিলাদের সুরক্ষার বিষয়টি কিন্তু সবচেয়ে আগে জরুরি এবং এই ঘটনায় তার পরিবারের সেই যে ডাক্তারি পড়ুয়া ছাত্রী, তার পরিবারের প্রত্যেকের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। শুধু তাই নয়, দোষীদের উপযুক্ত শাস্তির দাবি, যাতে প্রয়োজনীয় বিচার বিভাগীয় তদন্তের ক্ষেত্রে এই ধরনের তদন্ত প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয় এবং সেক্ষেত্রে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, সেই দাবিও কিন্তু তিনি তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন রাহুল গান্ধী। ফলে গোটা বিষয়টি নিয়ে কিন্তু সরব হয়েছেন রাহুল গান্ধী এবং তিনি মনে করছেন যে নারী সুরক্ষা দেশের স্বার্থে এবং গোটা দেশের কাছে এই ধরনের ঘটনা যে একেবারে নক্কারজনক ঘটনা এবং সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে যাতে গোটা বিষয়টির নিষ্পত্তি করা হয়, সেই দিকে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাতে হয়, সেই বিষয়টিও কিন্তু নিশ্চিত করতে হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন রাহুল গান্ধী। ধন্যবাদ সত্য। কথা বলছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। প্রিয়াঙ্কা গান্ধীর পরে রাহুল গান্ধী আরজিকরের ঘটনার প্রতিবাদে সরব হয়েছে রাহুল গান্ধী। আরজিকর কাণ্ডে তার বক্তব্য যে এই ঘটনা গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছে এবং তিনি সব রকমভাবেই নির্যাতিতার পরিবারের পাশে রয়েছেন। আইন তৈরি হলেও, নির্ভয়া ঘটনার পরে আইন তৈরি হলেও সে আইন ভালোভাবে কার্যকরী নয়। কেন এই ধরনের ঘটনা বন্ধ করতে পারেনি, এই প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী।
আরো একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন 4টে 4 দিক। মেয়েরা রাত দখল করো, দ্য নাইট ইজ আওয়ার্স, এই আহ্বানেই উত্তাল নেটপাড়া। সমাজ মাধ্যমে এই আহ্বান ছড়িয়ে পড়ার পর তা সীমাবদ্ধ থাকেনি শহর কলকাতায়, ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। আরজিকর হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর বিচার চায় গোটা রাজ্য। তাই আজ রাতে রাস্তায় নামতে চলেছে মহিলারা। শুরুটা কলকাতার 3টে জায়গা দিয়ে হলেও ধীরে ধীরে তালিকায় যোগ হয়েছে আরো অনেকগুলো জায়গা। তাই রাতে এক অন্যরকম প্রতিবাদ মিছিলের সাক্ষী থাকতে চলেছে গোটা রাজ্য। এই আন্দোলনের যিনি ডাক দিয়েছিলেন সেই রিমঝিম, তিনি এই পোস্ট করেন, এই পোস্টার ডিজাইন করে, এবং তিনি পেশাগতভাবে পোস্টার ডিজাইনারও। কিন্তু তার এই একটি পোস্ট গোটা রাজ্যে যেভাবে ছড়িয়ে পড়েছে, যেভাবে আন্দোলনকে অন্য মাত্রা দিয়েছে, তা নিয়ে তিনি ঠিক কি বলছেন শুনবো। আমি আরজিকরের ঘটনাটা দেখে নিরাপত্তাহীনতায় ভুগছিলাম এবং প্রত্যেকটা সময় আমার মনে হচ্ছিল যে আসলে মেয়েরা আমরা কোথায় নিরাপদ। যদি নাইট ডিউটি করতে গিয়ে একজন লেডি ডক্টরের এই ধরনের অবস্থা হয়, যেখানে মাল্টিপল ইনজুরির সাথে তাকে রেপ করা হয়েছে এবং তাকে মেরে ফেলা হয়েছে, তাহলে আসলে আমরা যারা রাস্তায় বেরোচ্ছি, প্রত্যেকদিন কাজে যাচ্ছি, তারা কোন সময়টা, কোন জায়গাটায় নিরাপত্তা হিসেবে কিছু পেতে পারি। সেই জায়গা থেকে আমি 10ই আগস্ট কোনো রাস্তা না দেখতে পেয়ে ফেসবুকে একটি কল দিই যে আমার নারী স্বাধীনতার জন্য আমি একা লড়াই করতে রাজি আছি। 14 তারিখ রাত্রেবেলায় আমি থাকবো এবং 15ই আগস্ট যখন স্বাধীনতা দিবস আমরা পালন করি, সেই স্বাধীনতা দিবসের রাত্রিবেলায় আমি আমার নারী স্বাধীনতার জন্য বসবো রাত্রেবেলায় একাই। আমি সেটা ভেবেই কলটা দিয়েছিলাম, কিন্তু সবাই সেটাতে খুবই ভালো রেসপন্ড করেছে। এবং আমরা আসলে দীর্ঘদিন ধরে দেখে এসেছি যে নারীরা কি ধরনের পোশাক পরবেন, কি ধরনের চুল ছাঁটবেন, কাকে বিয়ে করবেন, কখন বিয়ে করবেন এবং কিভাবে বিয়ে করবেন, কোথায় চাকরি করতে যাবেন, কোথায় গেলে কি পোশাক পরে যাবেন, সেইটা প্রত্যেক সময় সমাজ বলে দেওয়ার চেষ্টা করেছে। এবং কোনো না কোনো ইঙ্গিতে বিষয়টাকে ধরা হয়েছে যে কোন নারী শিষ্ট নারী এবং কোন নারী বিষয়টা পালন করছেন, কোথায় করছেন না, কে নষ্ট, কে ইত্যাদি নানান কিছু আমরা শুনতে শুনতে গেছি। কিন্তু আমার মনে হয়েছে যে এই প্রত্যেকটা জিনিস শুনে উল্টো দিকে আসলে কিছুই আমরা পেয়ে উঠছি না। সেই জায়গা থেকেই আমার কলটা দেওয়া। তাতে প্রচুর মানুষজন রিঅ্যাক্ট করেছেন, প্রচুর জায়গায় ছড়িয়ে গেছে। আমি সিরিয়াসলি ওভারওয়েলমড এই রেসপন্স দেখে। এই যে এক মহিলাদের এক অন্য রকম আন্দোলন, অন্য ধরনের প্রতিবাদ, অভিনব প্রতিবাদ, এ নিয়ে আমরা কথা বলেছিলাম সমাজের বিভিন্ন অংশে মানুষের সঙ্গে। তারাও কিন্তু এই আন্দোলনের পাশে রয়েছেন বলে তারা প্রত্যেকেই জানাচ্ছেন। বিভিন্ন মাধ্যমে তারাও জানাচ্ছেন যে তারাও থাকবেন আজ রাতে বিভিন্ন জায়গাতেই। গোটা রাজ্য জুড়েই কিন্তু বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে আজকে রাত 11:55 মহিলারা একত্রিত হবেন। তারা এই আরজিকর জুনিয়র চিকিৎসককে হত্যা করা হয়েছে, ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই ঘটনার প্রতিবাদে তারা এই আন্দোলনের বা এই অভিনব প্রতিবাদের ডাক দিয়েছেন। রাতের দখল কর্মসূচি নিয়ে পোস্ট দেবাংশুর। দখল নিয়ে শুভেচ্ছা রইল। সাধারণ মহিলাদের প্রতিবাদ অক্ষয় হোক, অন্যের রাজনৈতিক রুটি শেখার জায়গা না হয় যেন। লাল হায়নারা হাইজ্যাক করার অপেক্ষায় আছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের। রাতের দখল কর্মসূচি নিয়ে পোস্ট দেবাংশুর। তার বক্তব্য যে এই কর্মসূচির জন্য শুভেচ্ছা রইল, কিন্তু অন্যের রাজনৈতিক রুটি শাঁকার জায়গা না হয় যেন। লাল হায়নারা হাইজ্যাক করার অপেক্ষায় আছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের। এ নিয়ে আমরা কথা বলেছিলাম দেবাংশুর সঙ্গে, ঠিক কি মত তার শুনুন। ইঙ্গিত এটাই করতে চাইছি যে সিপিএম এর লোকজন বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ পাঠানো শুরু করে দিয়েছে। তাদের এরিয়া কমিটি, তাদের
লোকাল কমিটি, জোনাল কমিটি প্রত্যেকের উদ্দেশ্যে যে সর্বোচ্চ জমায়েত চাই, তারা যেন সেখানে জমায়েত করেন ইত্যাদি ইত্যাদি। তো স্বাভাবিকভাবে যে প্রোগ্রামটা একটা অরাজনৈতিক প্রোগ্রাম, সমাজের নারীদের তরফ থেকেই পুরুষতান্ত্রিক সমাজের সিস্টেমের বিরুদ্ধে একটা ডাক দেওয়া হয়েছে, যেটা কোনো সরকার বিরোধী আন্দোলন নয়, কোনো দলের বিরুদ্ধে আন্দোলন নয়, এটা শুধুমাত্র মেয়েদের নিজেদের অধিকার রিক্লেম করার একটা আন্দোলন। সেখানে দাঁড়িয়ে সিপিএম চেষ্টা করছে এই আন্দোলনটাকে হাইজ্যাক করার। তাদের নেতারা মাঝখানে ঢোকার চেষ্টা করছে, তারা যে পোস্টার ছাড়ছে সেই পোস্টারের মধ্যে ডিওয়াইএফআই, এসএফআই এর স্ট্যাম্প লাগিয়ে ছাড়ছে, তাদের লোকাল কমিটি, জোনাল কমিটি ইনভলভ হচ্ছে। সেই কারণে আমার বলা, এই কর্মসূচির প্রতি সম্পূর্ণ সমর্থন আমার ব্যক্তিগতভাবে আছে। আমার চেনা পরিচিত অনেকেই হয়তো এই প্রোগ্রামে যাচ্ছেন, নারী হিসাবে তাদের এই প্রোগ্রাম করার সম্পূর্ণ অধিকার রয়েছে। আমাদের সমর্থন রয়েছে ব্যক্তিগতভাবে। দেবাংশু ভট্টাচার্য একজন নাগরিক হিসাবে আমার সমর্থন রয়েছে। কিন্তু সেই মা বোনদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনাদের এই নিরপেক্ষ অরাজনৈতিক আন্দোলনটাকে কাউকে আপনারা হাইজ্যাক করতে দেবেন না। এদিকে আরজিকরে ঘটনার প্রতিবাদে রাজপথে বিজেপি তারা ধিক্কার মিছিল করছে এবং বিজেপির মহিলা মোর্চার নেত্রীরা তারা যেমন রয়েছেন সামনের সারিতে, বহু বিজেপি কর্মী সমর্থক এই মিছিলে অংশগ্রহণ করেছেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তাদের হাতে যেমন বিজেপির পতাকা রয়েছে, জাতীয় পতাকাও রয়েছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজপথে বিজেপির মিছিল। আরজিকরে যেভাবে নারকীয়ভাবে এক মহিলা জুনিয়র ডাক্তারকে হত্যা করা হয়েছে ধর্ষণ করে, সেই ঘটনার প্রতিবাদে বিজেপির এই মিছিল। অগ্নিমিত্রা কল সহ বিজেপি বিভিন্ন স্তরের নেতা নেত্রীরা রয়েছেন এই মিছিলে। গত কয়েকদিন ধরেই আরজিকরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ মিছিলে সরগরম শহর কলকাতা। রাজ্যের বিভিন্ন প্রান্তে হাসপাতালগুলোতে কর্মবিরতি করছেন জুনিয়র চিকিৎসকরা। আজকে তো আউটডোর বন্ধেরও ডাক দিয়েছিলেন চিকিৎসকরা। এক মহিলা চিকিৎসকের মৃত্যু এবং যেভাবে তাকে নারকীয়ভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই ঘটনার প্রতিবাদেই সোচ্চার হয়েছেন সমাজের বিভিন্ন অংশের মানুষজন। আপনারা একই সঙ্গে বিজেপির প্রতিবাদ মিছিলের ছবি দেখতে পাচ্ছেন। পাশাপাশি কংগ্রেসও আজকে বীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে এই মিছিল হয় কংগ্রেসের পক্ষ থেকে। কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছেন যে রাহুল গান্ধীও কিন্তু এই ঘটনায় আবেদন জানিয়েছেন। বিজেপির ধিক্কার মিছিল, যা কলেজ স্কয়ার থেকে শুরু হয়ে একেবারে আরজিকর হাসপাতালে গিয়ে এই মিছিল শেষ হবে। বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচিতে উত্তাল শহর কলকাতা। এদিকে রাতে মহিলারা বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে জড়ো হচ্ছেন, যেটা শুরু হয়েছিল মাত্র 3টি জায়গা নিয়ে। আর ইতিমধ্যেই কিন্তু এই রাত দখল কর্মসূচি নিয়ে কুণাল ঘোষ তিনি পোস্ট করেছেন, নাম না করে বিজেপি সিপিএমকে কটাক্ষ, প্রতিবাদী আমরাও সবাই ভোটে হারা অতৃপ্ত আত্মাগুলোর আবেগের অভিনয়, ধোঁয়া তুলসী পাতা সেজে রাতের নাটক, অরাজনৈতিক মোড়কে রাজনীতি করছে। তার সঙ্গে কিছু সেলফি তোলার নেশারু সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল নেতা কুণাল ঘোষের। কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম দেবাংশু ভট্টাচার্য, তিনি বলছেন তারই বহু বান্ধবী হয়তো এই রাত দখল কর্মসূচিতে অংশ নেবেন, তার সমর্থন রয়েছে। কিন্তু তার অপরদিকে বক্তব্য যে রাজনৈতিক দলগুলো, বিরোধী রাজনৈতিক দলগুলো যেন কোথাও গিয়ে এই আন্দোলনকে হাইজ্যাক না করে। আর কুণাল ঘোষ তার বক্তব্য যে এই অরাজনৈতিকের মোড়কে রাজনৈতিক লড়াই, তার সঙ্গে কিছু সেলফি তোলার নেশারুরাও এই আন্দোলনে সামিল হয়েছেন। এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, কথা বলেছিলাম সিপিআইএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে। কি বলছেন তিনি শুনুন।
অতৃপ্ত আত্মা তো যদি এখন তৃণমূলে কেউ থেকে থাকে তা হচ্ছে কুণাল ঘোষ। পদ থেকেও পদ নেই অথচ পদের দুরুপযোগ করে যাচ্ছেন। সেই কারণে এখন তো না ঘরকা না ঘাটকা, সেই জন্য ও কি বললো না বললো কিচ্ছু আসে যায় না। আমি মনে করি যে আজকে মহিলারা যে সংগঠিত রূপে যে রাত দখলের কার্যক্রম নিয়েছে, এক অভিনব কার্যক্রম। কারণ যে হারে এই রাজ্যে পর পর মা বোনের উপর অত্যাচার হচ্ছে, তার জন্য মহিলাদের এই বিষয়ে অগ্রণী ভূমিকা নেওয়া উচিত এবং সেটা তারা নিয়েছে, আর সেটাই তৃণমূলের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আরজি করে ধর্ষণ কে করেছে, তার রাজনৈতিক পরিচয় কি, আদৌ কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা আমরা এখন অব্দি কেউ জানি না। কিন্তু আরজি করে ধর্ষণের প্রতিবাদ হলে কাদের ছটফটানি শুরু হয়ে যাচ্ছে সেইটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। দেখুন, আপনারা জানেন যে এই যে রাত্রিবেলা রাস্তা দখল নেওয়ার যে ডাক দেওয়া হয়েছে, বহু মহিলা, বিশেষ করে মহিলারা তারা এগিয়ে এসছেন এবং দেখবেন যে এই প্রথমে যে 3টে জায়গা ওনারা বলেছিলেন, পরে সেটা এখন বেড়ে আরো গ্রাম মফস্বল শহরে অনেক জায়গা হয়ে গেছে। এর পেছনে কিন্তু কোনো রাজনৈতিক দল বা কেউ ছিল না। আমাদের শহরের কিছু আমাদের সহনাগরিক তারা ডাক দিয়েছিলেন। কিন্তু ভারতের ইলেকশন কমিশনের রেজিস্টার 4,500 রাজনৈতিক দল আছে। 4,500 রাজনৈতিক দলের মধ্যে খালি একটা রাজনৈতিক দলের লোকেদেরই এইটাকে দেখে চটপটানি শুরু হয়ে গেছে। তারাই গালাগাল দিচ্ছে, তারাই অপমান করছে, তারাই এর মধ্যে অন্য উদ্দেশ্য করছে। এর থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে এই ধর্ষণের ঘটনাকে আড়াল করার দায় কাদের। এদিকে রাত দখল কর্মসূচির জন্য বাড়তি মেট্রো। কবি সুভাষ দমদম রুটে রাত 10টা ও 10টা 20 মিনিটে বাড়তি মেট্রো চালানোর কথা জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে জানা যাচ্ছে বোধহয় 10টা 40-এই চলবে শেষ মেট্রো। রাত দখল কর্মসূচির জন্য বাড়তি মেট্রো পরিষেবা। শাশ্বতী রায় রয়েছেন আমার সঙ্গে। শাশ্বতী, এক্ষেত্রে মেট্রো রেলের কি বক্তব্য? শেষ মেট্রো কি রাত 10টা 40-এই? একেবারেই ঋষি, শেষ মেট্রো 10টা 40-এ থাকলেও এই রাত দখল কর্মসূচির জন্য বাড়তি মেট্রো কলকাতার লাইনে এই মেট্রো পরিষেবা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে রাত্রি 10টা এবং 10টা সময়ে স্পেশাল মেট্রো পরিষেবা থাকছে দমদম এবং কবি সুভাষ থেকে। অর্থাৎ বোঝাই যায় 9টা 40 থেকে 10টা 40 এই মধ্যখানের যে প্রায় 1 ঘন্টা সময়সীমা বিরত থাকতো মেট্রো পরিষেবা, সেখানে আজকের জন্য এই স্পেশাল সার্ভিস দেওয়া আছে কলকাতা মেট্রো রেলের তরফ থেকে। বেশ কিছু প্রতিষ্ঠান থেকে অনুরোধের কারণেই কলকাতা মেট্রো এই সিদ্ধান্ত নিয়েছে। তবে 10টা 40-এ শেষ পরিষেবার পর আর কোনো মেট্রো পরিষেবা রাতের জন্য থাকছে না আজকে। সেক্ষেত্রে যেহেতু মানুষ আজকে পথে নামার সম্ভাবনা অনেকটাই বেশি, সেই জমায়েতের কথা মাথায় রেখেই এই দুজোড়া স্পেশাল মেট্রোর সিদ্ধান্ত কলকাতা মেট্রো। এ নিয়ে মেট্রোর তরফ থেকে কি জানানো হয়েছে শোনাবো আপনাদের। গত 2-3 দিন ধরে আমাদের মেট্রো রেলের কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সংস্থা, বিভিন্ন অর্গানাইজেশনস থেকে এবং বিভিন্ন ইন্ডিভিজুয়ালসের কাছ থেকে আমরা মেল পেয়েছি, অনুরোধ পেয়েছি যে আজ অর্থাৎ 14 তারিখ রাতের বেলায় একটি বিশেষ জমায়েতের জন্য স্পেশাল মেট্রো সার্ভিসেস দিতে। তো এই ভিড়টাকে আমরা আন্দাজ করে আমরা মেট্রো সার্ভিসেসের কিছু পরিবর্তন এনেছি আজকে 14 তারিখের, আজকে 14ই অগস্টে। সেটি হলো আমরা দমদম এবং কবি সুভাষ এই দুটো এন্ড থেকেই লাস্ট মেট্রো যেটা আমাদের চলে 10টা 40 পর্যন্ত, সেটা তো চলবেই, সেখানে কোনো পরিবর্তন হচ্ছে না। তার আগে আমরা দুটো মেট্রো পরিষেবা দিচ্ছি একটা ভিড় আশা করে। একটি ট্রেন ছাড়বে দমদম এবং কবি সুভাষ, দুটো এন্ড থেকেই ছাড়বে, সেটা রাত্রি 10টার সময়। আবারও বলছি, রাত্রি 10টায় একটি ট্রেন ছাড়বে কবি সুভাষ থেকেও এবং দমদম মেট্রো থেকেও, যেই ট্রেনটি প্রত্যেকটা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে আসবে যাত্রীদের জন্য। অপর আরেকটি ট্রেন আমরা দিচ্ছি 10টা 20 বেজে, রাত্রি 10টা 20-তে। সেই ট্রেনটিও প্রত্যেকটা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যাবে, এটিও কবি সুভাষ এবং দমদমের মধ্যেই চলাচল করবে। তারপরে যেমন 10টা 40-এর ট্রেন থাকে সেটা তো থাকছেই। এছাড়া আমরা আজ স্পেশালি আজকের জন্যই আমরা আমাদের সমস্ত বুকিং কাউন্টার্স খোলা রাখছি রাত্রে 10টা 40 পর্যন্ত, মানে শেষ মেট্রো পরিষেবা পর্যন্ত। আজ আমরা সমস্ত কাউন্টার্সই খোলা রাখছি যাতে যাত্রীদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।